প্রতি বছর বর্ষা হওয়ার কিছুদিন পরেই মাটিগাড়া গ্রামের একটা অংশ জলের নিচে তলিয়ে যায়। এই বছরও আলাদা কিছু হয়নি। বর্ষা ঋতু এসেছে সবে এক সপ্তাহ হয়েছে। গ্রামের লোকেরা সাবধান হতে শুরুই করেছিল। হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলা সবাইকে চমকে দিয়ে নদীর দিক থেকে এক রাশ জলরাশি ধেয়ে এলো মাটিগাড়া গ্রামের নিচু জমিতে। কত জল, কত জল! সোহম হলো এই গ্রামের ছেলে। বন্যার সময় রাত জেগে আরও বেশ কয়েকটা গ্রামের লোকজনকে নিয়ে গ্রাম পাহারা দেয়। যদি জল আসার আওয়াজ পেয়ে যায় তাহলে গোটা গ্রামকে ঘুম থেকে জাগিয়ে তুলে সতর্ক করে দেয়। রাত জাগার পর দিনের বেলাটা কাজকর্ম সেরে নিয়ে দুপুরের থেকে কানা রাত অবধি সে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে নিজের ঘরে। হঠাৎ ধেয়ে আসা বন্যার জল তার ঘরটাকেও ছাড়ল না। ঘুমের ঘোরে কিছু না বুঝে সোহম যেই না দরজা খুলেছে, বিরাট জলরাশি তার ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে সোহমকে যেন দুমড়ে মুচড়ে দিল। ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা! গ্রামের ছেলে সাঁতার তো জানবেই। কোনো রকম জল থেকে ঘরের বাইরে এসে দেখল সে যেন সমুদ্রের মতো কোনো একটা জায়গাতে ভেসে আছে। সে আগে কখনো বন্যায় এত জল গ্রামে ঢুকতে দেখেনি। কোনো কিছু না বুঝতে দিয়ে একেবারে হুড়মুড় করে জল চলে এলো। কই, কাল রাতে তো বুঝতে পারলাম না যে আজকে জল আসতে পারে। কখনো তো এমন হয়নি। এই ভর সন্ধেবেলা জল ঢুকে যায়। সাধারণত জল রাতের দিকেই পারে। সকালবেলা উঠে দেখি বন্যায় যেন জল সব জায়গায় ভরে গেছে। কিন্তু আজ হঠাৎ কি হলো? এরকম ভাবে জল ঢুকে পড়লো। বন্যার শুরুতেই এত জল, এখনো গোটা 2 মাস তো পড়ে আছে। কি হবে কে জানে। আর এইবার তো মনে হয় উঁচু জমিতে আমাদের কারো ঠাঁই হবে না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কি করে বাঁচাবো এতগুলো মানুষকে? ওরে বাপরে! ওদিকে আবার দিলীপ কাকুর ঘরটাও তো ঝড়ে ভেঙে গেছিল। কাকারা ঠিক আছে তো? না, একবার ওখানে গিয়ে দেখি। এখানে দাঁড়িয়ে? ও সোহম ভাই, এখানে দাঁড়িয়ে কি করছিস? আমার ভেলার উপরে চলে আয়। তুমি কি উঁচু জমির দিকে যাচ্ছ? আমাকে একবার দিলীপ কাকার ঘরের ওখানে ছেড়ে দাও না। আরে আমিও দিলীপদার ঘরের ওই দিকেই যাচ্ছি। উঁচু জমির কাছে গিয়ে কি করব? আমার মনে হয় ওরা এইবারে আমাদেরকে উঁচু জমিতে কোনোভাবেই যেতে দেবে না। ভোটে হেরে গিয়ে আমাদেরকে আর সহ্য করতে পারছে না। ওই সঞ্জয় খুব খারাপ লোক। ক্ষমতা হারিয়ে গিয়ে ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। ও আমাদেরকে একদমই ছাড়বে না, দেখে নিস সোহম। আমাদেরকে ডুবে মরতে দেখে ও শান্তি পাবে। এই কথাটাই তো ভোট দেওয়ার সময় মনে রাখলে ভালো করতে। আমি দিলীপ কাকাকে অনেকবার বলেছিলাম, নিচু জমির প্রধান মানুষ হিসেবে ভালো হলেও ক্ষমতায় সঞ্জয়ের থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের গ্রামের প্রধান সমস্যা হচ্ছে এই বন্যা। পাশে অত উঁচু একটা জমি থাকতে সব জল যেন এখানে এসেই জমা হয়। এই অভিশাপ কখনো কাটার নয়। তার উপর ভোটে হারিয়ে তোমরা যা করে দিয়েছো, জানি না এ আর কখনো ঠিক হবে কিনা। শুধু কি আমরা নিচের লোকরা? অনেক ওপরের লোকও আছে যারা ওকে হারিয়ে দিয়েছে। কই, ওদেরকে তো কিছু করতে পারছে না। যত দোষ কি আমাদের? ওদেরকে কি করবে না করবে সেটা ওদেরকে বুঝে নিতে দাও। আমাদের সমস্যা এত বড় যে অন্য কাউকে নিয়ে ভাবার মতো ক্ষমতা আমাদের নেই।
কিভাবে গ্রামের মানুষগুলোকে বাঁচাবো আমি তাই বুঝে উঠতে পারছি না। দেখি দিলীপ কাকা কি কয়। মাটিগাড়া গ্রামের নিচু জমি আর উঁচু জমির বিবাদ খুব একটা পুরনো নয়, এই বছরখানেক হবে। নিচু জমির প্রধান মানস সামন্ত প্রায় 150 ভোটে উঁচু জমির সঞ্জয় বাগকে হারিয়ে দেয়। বংশ পরম্পরায় সঞ্জয়েরা মাটিগাড়া গ্রামের প্রধান হয়েই আছে। সঞ্জয় একমাত্র প্রজন্ম যে কিনা বংশের এই উজ্জ্বল নাম একটা ভোটেই নষ্ট করে দেয়। এমনিতেই লোক হিসেবে খারাপ, তার উপর বাবার কাছ থেকে শোনে যে সে নাকি একটা অকাল কুষ্মাণ্ডকে জন্ম দিয়েছে। ব্যাস, তারপর থেকেই ওই সঞ্জয় বাগের একটা রাগ জন্মে যায় নিচু জমির লোকের উপরে। হাতে গোনা 4-5 জন ছোকরা গোছের ছেলেপুলে নিয়ে একটা গুন্ডার দল তৈরি করে উঁচু জমিতে ওর একটা দাপট বজায় রেখেছে। বিপুল ভোটে হেরে যাওয়ার পরেও জিতলে কি হতো সেটা ভাবলেই গোটা গ্রামবাসীদের বুকটা কেঁপে ওঠে। দেখি আসুক, উঁচু জমিতে সাহায্য চাইতে আসুক, দেবো তো, অনেক জায়গা দেবো, একদম পুরো মাটির ভেতরে পুঁতে দিয়ে তারপরে ওইখানেই রেখে দেবো। এটাই হলো ওদের জায়গা। থাক শালা, আজীবন ওখানেই পড়ে থাক। যা বলেছে গুরু, যা বলেছে গুরু, যা বলেছে গুরু, যা বলেছ। উঁচু জমির কাছাকাছি আসতেই সোহম আর শুভদীপ দেখতে পেল জমির পাশেই জলে ভেসে যাওয়া ভগ্নপ্রায় দিলীপ কাকুর ঘরটা। পাশে একটা শক্ত গাছের গুড়ির উপরে দিলীপ কাকা আর আবির দাঁড়িয়ে আছে। সোহম সামনে গিয়ে দেখল দিলীপ কাকাকে যতটা ভয় পেয়ে থাকবে ভেবেছিল তার একদমই কিন্তু নেই, বরং অনেক বেশি শক্তিশালী মানসিকতা দেখিয়ে দিলীপ কাকা বলল, কিছু ব্যবস্থা করেছিস নাকি আমি ঢুকবো তোদের সাথে? কাকা, তুমি তোমার চিন্তাটা করো, আমি দেখছি ওই দিকটা। এই অবস্থায় তুমি কোন অবস্থা বলতো? মানে তুই কোনটার কথা বলছিস? এইটা তো অনেক দিন ধরেই হয়েছিল, এ তো আমি জানতামই। শুধু জলটা হঠাৎ করে চলে আসতে অন্য কোথাও যাওয়ার সময়টুকু পেলাম না। আর কি করেই বা যাব বলতো? এতগুলো লোককে তো ছেড়ে দিয়ে এভাবে চলে যেতে মন চায় না। আমার নিজের সংসার বলে সেরম কিছু না থাকলেও এই গোটা গ্রামটাই আর এই নিচু জমির সবাই আমার সংসার, বুঝলি? আর তোরাই হচ্ছিস আমার সন্তান। তা তো আমরা জানি কাকু, কিন্তু তোমার তো বয়সও হয়েছে, আমরা তোমাকে এইভাবে বিপদে ফেলতে পারি না। তুমি আমাদের সঙ্গে চলো, একটা কোনো নিরাপদ জায়গায় চুপচাপ বসে থাকবে। আর আমরা এই তো আছি, এই কজন সবাই মিলে কিছু একটা ব্যবস্থা করেই নেব। সময় বুঝে কিছু একটা ব্যবস্থা করছি আমরা। দূর বাবা, এই সন্ধ্যাবেলায় এভাবে জল ঢুকতে শুরু করেছে, এখন কি ব্যবস্থা করবি? এত বছর ধরে যখন বন্যা হয়েছে আমরা প্রত্যেকবার উঁচু জমিতে গিয়ে আশ্রয় নিয়েছি, এইবারও আমরা তাই করব। আমার কথা শোনো কাকু, তুমি চলো, তুমি আমাদের সিনিয়র সিটিজেন, তোমার কথা হয়তো শুনবে, আমাদের কথা না শুনলেও একবার চলো গিয়ে কথা বলে দেখি। এতগুলো মানুষের ব্যবস্থা এই এক রাতের মধ্যে করা সম্ভব না, বিশ্বাস করো আমার কথা, সম্ভব না। কত লোক যে মরবে আর কত লোক যে মারা গেছে তার হিসেব তো এখনো বের হয়নি। কদিন বাদে খবরে ঠিক দেখাবে। মৃতের সংখ্যা যাতে আরও বেড়ে না যায় তাই জন্য বলছি, আমাদের এই আত্মঅহংকার ত্যাগ করে ওদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে হলেও সাহায্য ভিক্ষা করতে হবে। সেরকম হলে আমরা আশ্বস্ত করব যে এর পরের ভোটে এমনকি আজীবন ওদের বংশের সবাইকে আমরা জিতিয়ে যাব। চলো, আমার কথা শোনো, সবাই মিলে চলো, অনুরোধ করেই দেখি, কিছু তো একটা হবেই। বোকা ছেলে, তুই কতটা চিনিস ওই সঞ্জয় রে? মোটেও সুবিধের লোক নয়। ও যদি ভোটে জিততো না তাহলে গোটা গ্রামটাকে নরক বানিয়ে দিত। হ্যাঁ, হয়তো আবার জেতার লোভে এই বন্যার সময় কিছু নিচু জমির লোককে সে হয়তো উপরে নিয়ে গিয়ে আশ্রয় দিতেও পারে। ওই যে বললাম না, ভোটের লোভে।
জেতার লোভে। ওকে আমার ভালো মতন চেনা আছে। ওর বাবাটা একটু ভালো মানুষ ছিল বটে, কিন্তু ও হচ্ছে একটা হদ্দ জানোয়ার। তাহলে ওই জানোয়ারটাকেই একটা অনুরোধ করে দেখা যাক না। যদি ওর মনুষ্যত্ব কিছুটা হলে বেঁচে থাকে, তাহলে হয়তো এই যাত্রায় এই গ্রামের লোকগুলোকে বাঁচাতে পারবো। তাই জন্য তোরা কি বলছিস বল, তোরা রাজি হোস না হোস? কাকা দেখো তুমি যাবে কিনা, না হলে আমি একাই যাচ্ছি কথা বলতে। আবির ছোট থেকেই একটু ডাকাবুকো ধরনের, ভয় সহজে পায় না। তা বলে বুক ফুলিয়ে কোনো বোকামো করতে চায় না। চালাকি করে আসল কাজটা বাগিয়ে আনতে পারে। কিন্তু সামনে যখন সঞ্জয়ের মতন কোনো জানোয়ার দাঁড়িয়ে থাকে, সেখানে কি এই ছোকরা বুদ্ধি সেভাবে কোনো কেরামতি দেখাতে পারবে? আর সঞ্জয় যেভাবে ক্ষেপে আছে, হয়তো ছেলেটাকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরেই ফেলতে পারে। তাই জন্য দিলীপ কাকা আর দেরি না করে চেঁচিয়ে বলে উঠল, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? ঢের হয়েছে বাবু, ঢের হয়েছে। তোর সাথে আমি পেরে উঠবো না, তুই একা একা ওখানে যাবি না। এই তোরা সবাই চল দেখি, একবার অনুরোধ করে দেখি ওই পাষণ্ডটার মন গলে নাকি, যদি মনুষ্যত্ব কোথাও বেঁচে থাকে। জল যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে উঁচু জমির শুরু। উঁচু জমির কোল ঘেঁষে চলে গেছে একটা সরু রাস্তা মাটিগাড়া গ্রামের শেষে, আরেকটা চলে গেছে নদীর ওই পারে। এই রাস্তাটাই উঁচু জমি আর নিচু জমিকে দুভাগে ভাগ করে রেখেছে। এখান থেকেই কিছুটা হেঁটে গেলে রাস্তা বাঁ দিকে বাঁক নিয়ে উঁচু জমির গ্রামে প্রবেশ করেছে। ওরা চারজন সেই দিকেই পা বাড়ালো। বৃষ্টি এখন একদমই হচ্ছে না, জলটা খুব আস্তে আস্তে বাড়ছে। ব্যাঙের আওয়াজে কান একেবারে ঝালাফালা হওয়ার জোগাড়। সন্ধ্যাবেলার পরিবেশ থেকে শুধু একটাই শব্দ ভেসে আসছে, বন্যার জল বেড়ে চলেছে। বেঁচে থাকার কোনো আশ্বাস গ্রামবাসীর কাছে নেই। জলের ছপ ছপ শব্দ করে সকল গ্রামবাসী এসে পৌঁছালো উঁচু জমির কাছে। সঞ্জয় শোন, আমার কথাটা শোন। থাকার জন্য আমাদেরকে ঘর দিতে হবে না। এই উঁচু স্থানে কোনো একটা জায়গায় থাকার জন্য ছেড়ে দিলেই হবে। বন্যার জল যতদিন থাকবে, সেই দিনগুলো যা জুটবে তাই খেয়ে আমরা আনন্দের সাথে কাটিয়ে দেব। প্রাণটা বেঁচে গেলেই হলো। কেন, ভোট দেওয়ার সময় এই কথাটা মাথায় ছিল না? একদম মাথায় ছিল না ভোট দেওয়ার সময়? প্রতি বছর তোদের ওই নিচু জমির ঘর বাড়ি, জমি জায়গা সবকিছু বন্যার জলে ডুবে যায়। সব উন্নতির নিচেই হয়, ওপরের জমিতে কোনো উন্নতি হয় না। তাহলে এখন কি? যা 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 যা, যাকে ভোট দিয়ে জিতেছিস তার কাছে গিয়ে বল, যা এই বন্যার দিনে কোথায় এসে আশ্রয় দেবে সেটাও আমি দেখবো, কিভাবে থাকবি। এখানে কোনো আশ্রয় ঠাশ্রয় হবে না। চল বেরো ওখান থেকে, বেরো, চল পট। এইসব কি বলছিস? এতগুলো মানুষের প্রাণ নিয়ে এভাবে খেলবি? পারবি করতে? প্রতি ক্ষণে ক্ষণে জল বাড়ছে। গ্রামের সকল বাচ্চা, বুড়ো, মহিলা, তাদের কথা একবার চিন্তা কর বাবা। থাকার মতো কোনো স্থান না পেলে সকলে তো জীবন্ত মরে যাবে। তা আমার জেনে বুঝে কোনো লাভ নেই। এখানের এক চিমটে জমিও তোদেরকে দেব না, তোদেরকে থাকতে দেওয়া যাবে না। আমি প্রায় 1-150 ভোটে হেরেছি, তাই ভালোভাবে বলছি, যেভাবে এসেছিস ওইভাবেই ফিরে যা। না হলে কিভাবে এখান থেকে বের করতে হয় না সেটা কিন্তু আমি জানি, জানিস তো? সেটা আমি জানি। আবির এদিক ওদিক তাকিয়ে দেখল উঁচু জমিতে কেউ বসে তাস খেলছে, কেউ আবার দূরে বসে বিড়ি টানছে, ধূমপান আর মদ্যপান করছে। তা সত্ত্বেও এই বিপদের সময় নিচু জমির গ্রামবাসীদের থাকার জন্য একটুও জায়গা দেবে না। আবির বলে উঠল, এভাবে বলো না কাকা। ভোটে হারা বা জেতাটা সেটা এক ধরনের পাঠ, কিন্তু এই বিপদের সময় মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো আমাদের ধর্ম। এটাই তো আমাদেরকে অন্য সব জীবেদের থেকে আলাদা করে। ভেদাভেদ না করে বিপদের সময় মানুষ মানুষের পাশে থাকা, এটাই তো উচিত। এই সালা লম্পট, এখানে আমাকে ধর্ম শেখাতে আসিস না। তখন থেকে তোদেরকে ভালোভাবে বলছিস, শুনছিস না, উল্টে এখানে জ্ঞান দিচ্ছিস, ধর্ম শেখাচ্ছিস। এই রমেশ, রমেশ, এই রমেশ, চন্দন, কিঙ্কর, লাঠিয়ান,
বেটাগুলোকে মেরে পিঠের চামড়া তুলে দিয়াই, যা চল এখান থেকে বার করে দিয়াই। এদেরকে মেরে এখান থেকে বের করে নিচু জমির দিকে পাঠিয়ে দে। মনে রাখিস, এই মারবি না, মারবি না, নিচু জমির গ্রামবাসীকে লাঠি দিয়ে মেরে ও হাতে করে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হলো উঁচু স্থান থেকে। গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে অপমানিত হয়ে বন্যার জলে ডুব দিয়ে সবাই সবার বাড়ির লোকের কাছে ফিরে এলো। বড় সড়ো কোনো বিপদের আশঙ্কা করা যাচ্ছে। রাত বাড়ছে, তার সাথে বন্যার জলও বাড়ছে। কোনো গ্রামবাসী কোনো রকমভাবেই বেঁচে থাকার কোনো উপায় বার করতেই পারছে না। এ কাকা, একটা বিড়ি দাও দেখি। এবার বল, কিছু কিছু উপায় বের করতে পারলি? না রে, কিছুই মাথায় আসছে না। সকলেই ভয়ে ভয়ে আছে। আতঙ্ক যেন আরো বেশি করে ছড়িয়ে পড়েছে আমাদের এই নিচু জমির মানুষদের ওপরে। উঁচু জমির মানুষের মন যে এতটা কঠোর, সত্যি ভাবাটা বড়ই অস্বস্তিকর। যেভাবে জল বাড়ছে, রাতে তো বেশ অনেকটাই ডুবিয়ে দেবে। এই অন্ধকারে বাড়ির সকলকে নিয়ে যাবোটাই বা কোথায়, তাই তো কিছু মাথায় আসছে না। তাহলে এক কাজ করলে কেমন হয়? চল দেখি, রাতে চুপি চুপি তিনজনে মিলে যাই। ওখানে গিয়ে সব মানুষজনকে ব্যক্তিগতভাবে একবার আবদার করে দেখি, যদি কোনো একটা ব্যবস্থা করতে পারি। যদি কেউ আশ্রয় দেয়, কদিন চুপচাপ মাথা গুঁজে লুকিয়ে থাকার জন্য। চল না, গিয়ে দেখি। আরে ওদের মন কঠোর, ওরা কখনোই জায়গা দেবে না। না হলে সন্ধ্যের টাইমে আমাদেরকে এভাবে ওখান থেকে বার করে দেয়। ওরা মানুষ না, একটা পছন্দ। ওদের মন শক্ত, পাথরে গড়া। তা তো ঠিকই, আরেকবার চেষ্টা করে দেখলে কেমন হয়? চল না, আমার সাথে কেউ তো চল। আরে না না, আমরা যাব না। এতবার বলা সত্ত্বেও দেয়নি। এবারে কি তাহলে ওদের পায়ে পড়তে হবে? না না, এমনিতেই ওরা মেরে আমাদেরকে বের করে দিয়েছে। আর যাব না। না, তুই কি বলতে চাইছিস বল। আহা, আমি ওভাবে বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় নাকি। সময় বলছে রাত 12টা। আবির একাই চুপি চুপি এগিয়ে চলেছে উঁচু জমির দিকে। দূর থেকে আবিরের চোখে পড়ল উঁচু জমিতে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। শেষে একবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের সাহস জুগিয়ে ওই লাঠি হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে এগিয়ে গেল। আবির দুহাত মুঠো করে তাদেরকে বলল, দেখো দেখো, দয়া করো আমার উপর, একটু দয়া করো। মাত্র কয়েকদিনের তো ব্যাপার। জল কমে গেলেই আমরা এই স্থান ত্যাগ করব। এই বন্যার দিনগুলো একটু থাকার যদি ব্যবস্থা করে দাও তোমরা, তাহলে অনেকগুলো মানুষ প্রাণে বেঁচে যাবে। একটু দয়া করো। তুই শালা আবার এসেছিস? হ্যাঁ, আবার এসেছিস? তোদের শরীরে কি মানুষের রক্ত নেই নাকি বলতো? এতবার বারণ করা সত্ত্বেও আবার চলে এসেছিস? হ্যাঁ, আবার চলে এসেছিস। বন্যার কদিন যদি আমাদের পাশে থাকো, এই কথা দিচ্ছি, পরের বার মানুষ তোমাদেরকেই ভোট দেবে আর তোমাদেরকেই জেতাবে। এ ভাই, ওর কথাগুলো শুনতে হবে না, চল ওকে বার করে দে। মার মার ছেলেকে, মার। লাঠি নিয়ে আয়, ওকে মেরে কয়েকজন বার কর। গ্রামবাসী এ ভাই, লাঠি নিয়ে ওর এগিয়ে কথাগুলো আসতেই শুনতে হবে না, চল ওকে আবির বার করে এক দে। লাফে মার, মার, ছুটে ছেলেকে, এলো মার। রাস্তার উপরে। লাঠি নিয়ে আয়। প্রাণের ভয়ে ছুটে চলেছে নিচের দিকে। লাঠি হাতে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা আনন্দের হাসিতে ফেটে পড়ছে। আরে পালা পালা। বন্যার জলকে ভেদ করে পূর্ব আকাশে সূর্য দিনের পাতক কিরণ ফোটাতে শুরু করেছে। দুজন গ্রামবাসী হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে, খবর পেয়েছিস? আবার একটা মৃত্যুর খবর। এভাবে আমরা সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বো, দেখবি। কে কে মারা গেছে? কিভাবে? কোথায়? এই মাত্র দেখে আসলাম, জমির এক জমা জলে আবির মৃত অবস্থায় ভেসে রয়েছে। কি বলছিস? কাল রাতেই তো ওর সাথে কথা বললাম। এই চল 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 দেখি, চল।
সেখানে পৌঁছে দেখল নিচু জলা জমির এক স্থানে আবির ভেসে রয়েছে। দাঁড়িয়ে থাকা সকল গ্রামবাসীর চোখে মুখে এক ভয়ের আতঙ্ক লক্ষ্য করা যায়। তোদের কি মনে হচ্ছে, ওই কারেন্টের তারেই কি বিদ্যুৎবাহী হয়ে মারা গিয়েছে, নাকি অন্য কিছু? না না দাদা, না না, কাল রাতে ওরা লাঠি পিটিয়ে মেরে ফেলেছে এবং তারপরে ভয় এই কারেন্টের তারের কাছে ফেলে দিয়ে চলে গেছে। বলছি শোনো। আরে না না, ওরা মারিনি বাবা, কি বলছো? ওরা কেন মারতে যাবে? শর্ট খেয়ে মরেছে, কারেন্টের শর্ট। তাই নাকি? একই গ্রামে বাস করি, ওরা এতটা নিষ্ঠুর মনের মানুষ কিভাবে হতে পারে? সময় আসুক, তারপর ওদেরকেও দেখাবো, শালা পাষণ্ডগুলো সব। শুনলাম খবর এসেছে আবির নাকি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। নাকি তোরাই কাল রাতে ওকে পিটিয়ে মেরে ফেলেছিস? হ্যাঁ, সত্যি কথা বল। কি বলছো সঞ্জয় দা? কাল রাতে আমরা ওকে মারিনি, ও এসেছিল, শুধু ওকে আমরা লাঠি নিয়ে ভয় দেখিয়েছিলাম, আর ও দৌড়ে পালিয়েছিল। হয়তো রাতেই বুঝতে না পেরে অন্ধকারে ওই বিদ্যুতের তারে শর্ট খেয়ে মারা যায়। সকলেই আমাদের নামে মিথ্যা বদনাম রটাচ্ছে। তোরা সত্যি বলছিস তো ওদেরকে মারিসনি? আরে হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলছি, কেউ মারিনি আমরা। ও সারা নিজের মৃত্যু না নিজেই ডেকে এনেছে। কেউ মারেনি, ও নিজেই মরেছে। রাতের বেলা বৃষ্টিটা হঠাৎ করে যেন কোথায় গায়েব হয়ে গেল। নিচু জমির থেকে মানুষের কোনো শব্দ ভেসে আসছে না। জলের স্রোতের সাথে তাল মেলাতে গিয়ে কত লোকের প্রাণ গেছে তার কোনো হিসেব নেই। নিচু জমির লোকের কষ্টে উঁচু জমির লোকেদের খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে সঞ্জয় পাষণ্ড, সাথে আছে তার ওই 4 চামচা। তাদের চোখে ঘুম নেই, আছে আনন্দের স্রোত। সেই উপলক্ষে উঁচু জমির ক্লাব ঘরের মধ্যে মদ্যপানের বন্দোবস্ত করে দিয়েছে সঞ্জয় নিজেই। আজ আমি খুব খুশি, খুব খুশি। যত দামি ব্র্যান্ড হোক না কেন তোরা নিয়ে আয়, খা, চান কর, যা খুশি কর, যা খুশি। পয়সা তো আমি দেব। আরে তুমি তো গুরু আমাদের, তুমি হইলে আমাদের গুরু। শুধু মনে রাখিস, রাতের বেলা কেউ কিন্তু ঘুমোবি না, পাহারা দিবি। কেউ যেন নিচু জমি থেকে এখানে আসতে না পারে, কেউ যাতে আসতে না পারে, কেউ না, কেউ না। এই ব্যাপারে তুমি চিন্তা করো না গুরু, আমরা আছি তো। মেরে তক্তা করে বন্যার জলে ভাসিয়ে দিয়ে তাতে ভেলা বানিয়ে এদিক ওদিক যাতায়াত করবো। রাত বেড়েছে, ক্লাব ঘরের কাছের অন্ধকারটা একটু বেশি গাঢ় হয়ে আছে। পেছন দিকটা তো কিছু দেখাই যাচ্ছে না। ক্লাব ঘরের ভেতরে ওদের আসরটা আরো জমে উঠেছে। তোরা একটু আনন্দ কর, আমি এই জায়গাটায় শুই, একটু চোখটা বুঝিয়ে নি। তোরা কিন্তু কেউ ঘুমাস না। আরে হ্যাঁ গুরু, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমরা তো আছি এখানে। পুরো একদম পুরোটা বুঝলি তো, পুরোটা একদম খতম করে দিচ্ছি, পুরো খতম একদম। ঠিক আছে, খুব মজা হচ্ছে। আমাকে নিবি না? আমাকে দে একটু, আমাকে একটু দে। রাত আরো গভীর হয়েছে। নিচের জমির কাছে ক্লাবের হাসাহাসি আর হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ নিচু জমির জল থেকে উঠে এলো একটা কালো ছায়া। ঠিক করে দেখা যাচ্ছে না তাকে, কি সেটা? রাতের অন্ধকারে অনেকটা ঝাপসা লাগছে। জল থেকে উঠে কালো ছায়াটা উঁচু জমির দিকে চলতে শুরু করেছে। ক্লাব ঘরের দিকে এগিয়ে গিয়ে জানলা দিয়ে ভেতরে উঁকি মারল। ভেতরে থাকা লম্পটগুলো কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ উঁকি মেরে সে কালো ছায়াটা ক্লাব ঘরের পেছনের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎ করেই ক্লাব ঘরের ভেতর থেকে একটা আত্মচিৎকার ভেসে এলো। এই কি হলো রে? এ বাবা, এ কিঙ্কর, কে করলো এরকম? আমি জানি না কি করে হলো এরকম, আমি জানি না। জানলাটা খোলা আছে, ওখান থেকে কি কেউ কিছু ছুঁড়েছে নাকি? না রে ভাই, জানলার পেছনে
এই ঘন বর্ষায় ওই ঝোপের মধ্যে এই কানা রাত্রে কে ঢুকতে যাবে? তাহলে করলোটাকে ভূতে এসে করেছে নাকি? এটা কোনোভাবে নিচু জমির লোকেদের কাজে না তো? হতে পারে, সালাদের কোনো শিক্ষাই নেই। এবারে আচ্ছা করে দেব। হঠাৎ করে লোডশেডিং হয়ে সব আলো নিভে গেল। কি ব্যাপার হচ্ছে বলতো? এখন আবার কারেন্ট চলে গেল। আরে বাবা, হতেই পারে। এত ঝড় জল বন্যার সময় কারেন্ট তো যেতেই পারে, এতে আবার অবাক হবার কি আছে? কিঙ্কর, তোর গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বোধহয় নর্দমার জল। এক কাজ কর, স্নান করে আবার আয়। আমি ততক্ষণ দেখছি সালা এটা কে করেছে। কিঙ্কর আর সঞ্জয় ঘরের বাইরে বেরিয়ে গেল। সালা আরেকবার যদি করেছে না, ওকে জমের বাড়ি পাঠিয়ে ছাড়বো। আমায় চেনে না, আমি প্রশান্ত। উড়ে শালা, কে মারলো আমাকে? কে মারলো? ও আরে! প্রশান্ত আর চন্দন দুজনেই রমেশের দিকে তাকিয়ে দূরে ছিটকে চলে গেল। ভাই, তোকেও তো ছাড়লো না এই সালাকে না। এই সালা কে রে? সামনে আয়, মেরে চেঁচে দেবো। দম থাকলে সামনে আয়। চন্দন হঠাৎ ঘরের মেঝের দিকে তাকিয়ে চমকে উঠল। কোথা থেকে যেন উগ্র পচা গন্ধওয়ালা কালো জল ঘরের মধ্যে জমতে শুরু করছে। এই এই প্রশান্ত, এই দেখ কি হচ্ছে, কি হচ্ছে দেখ, এগুলো কোথা থেকে আসছে? এই প্রশান্ত! জল ততক্ষণে প্রায় গোড়ালি ছাড়িয়ে গেছে। হঠাৎ করে প্রচণ্ড একটা ধাতব শব্দ, তার সাথে রমেশের আর্তচিৎকার। ওরে বাপরে, মরে গেলাম রে, মরে গেলাম, মরে গেলাম রে! আমি মরে গেলাম। প্রশান্ত আর চন্দন পিছন দিকে ঘুরে দেখে ঘরের সেই নোংরা পচা জলের মধ্যে রমেশ পড়ে আছে, আর তার পাশে একটা ভাঙা বালতি। দুজনেই চিৎকার করে রমেশকে জিজ্ঞেস করলো, এই কি হলো রে? তুই ওখানে কি করে গেলি? আর আর যে শব্দটা হলো, এটা কিসের? আমি জানি না, কোথা থেকে একটা বালতি এসে আমার মাথার মধ্যে বাড়ি খেলো। যেন মনে হলো অন্ধকারের মধ্যে কেউ আমাকে বালতি দিয়ে মাথায় মেরেছে। এইখানে আর কে আছে? কে তোকে মারবে বালতি দিয়ে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ততক্ষণে ওই নোংরা পচা জলগুলো বেড়ে গিয়ে প্রায় তাদের হাঁটু ছাড়িয়েছে। তোকে বলেছিলাম না, এই কোনো ভৌতিক কাণ্ডই হবে। আমরা ওকে মেরেছি না, দেখবি এবার ও আমাদের ছাড়বে না। কেউ বাঁচবে না, মিলিয়ে নিস, কেউ বাঁচবে না, সবাইকে মারবে। একটা প্রবল ধাক্কা, চন্দন আর প্রশান্ত ছিটকে পড়ল ঘরের জমে যাওয়া সে নোংরা পচা জলের উপরে। নোংরা কালো জলে তাদের সর্বাঙ্গ ভিজে জবজব করছে। সালা শয়তান, এবার তুই কেলি। তোকে আমি যেখান থেকে হোক খুঁজে পার করে মারবো, তোকে আমি ছাড়বো না। সামনে আয় সালা, সামনে আয়। আজকে তোর একদিন, তুই আমার একদিন, তোরই একদিন হবে। সামনে আয়। আরে বাপরে! ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। একটা ভয়ঙ্কর গলার শব্দ তাদের পেছনে ঘরের কোণ থেকে বেরিয়ে এলো। রমেশ সেই দিকে তাকিয়ে ভয়ে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কোনো মতে হাতটা তুলে ওইদিকে দেখালো। প্রশান্ত আর চন্দন দেখল রমেশের মুখ অদ্ভুতভাবে বদলে গেছে, যেন সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। রমেশের দেখানো আঙুল অনুসরণ করে পিছন দিকে তাকিয়ে তারা দেখতে পেল একটা ভয়ঙ্কর মূর্তি, অনেকটা হামাগুড়ি দিয়ে ঘরের জলের মধ্যে অর্ধেকটা ডুবে আর অর্ধেকটা জলের ওপরে থাকা অবস্থায় তাদের দিকে তাকিয়ে আছে। চোখের জায়গাটায় কিছু নেই, কালো ঘুটঘুটে অন্ধকার, গায়ের রং কেমন যেন ফ্যাকাশে। রমেশ, প্রশান্ত, চন্দন তিনজনের অবস্থা অনেকটা কল্পনার অতীত। হঠাৎ করে সেই অদ্ভুত দেখতে প্রাণীটা এক লাফ দিয়ে জানলার বাইরে বেরিয়ে কোথায় যেন হারিয়ে গেল। রমেশ আর চন্দন একসাথে বলে উঠল, ওকে দেখে আবির, আবির মনে হলো না? মনে হলো নিচু জমির আবির, যাকে সকালবেলা আমরা পেটালাম, তারপর আমাদের চোখের সামনে সে মরে গেল। নর্দমার পচা জল খেয়ে তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে।
আরে ও কোথা থেকে আসবে? নিচু জমির কোনো শয়তান আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আজকে ওকে পুরো জমের বাড়িতে সেটেল করে দেবো, ঠিক আছে? প্রশান্ত, হ্যাঁ মরবি, যাস না, আমার কথা শোন, যাস না। ও আবির, ও ভূত হয়ে ফিরে এসেছে, আমাদের দিকে প্রতিশোধ নিতে এসেছে, যাস না, শোন। প্রশান্ত ততক্ষণে ঘরের বাইরে বেরিয়ে অন্ধকারে কোথাও যেন হারিয়ে গেছে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে লক্ষ্য করে দৌড়ে এসে উঁচু জমির সীমানার কাছে প্রশান্ত দাঁড়ালো। কিরে সারা, গেলি কোথায়? সামনে আয়, তোকে দেখতে পেয়েছি, তুই এখানেই আছিস। ভূত সেজে আমাদেরকে ভয় দেখাচ্ছিস। ভাবছিস কয়েক তুই নর্দমার জল ছুড়ে দিয়ে আমাদের স্নান করিয়ে জব্দ করে দিবি? হ্যাঁ, আমরা কেউটে চাঁদ, বুঝিস? অত সহজে আমাদেরকে টলানো সম্ভব নয়। চল চল চল, সামনে আয়। সামনেই তো আছি বোকা, চোখ মেলে দেখ, আমি এখানেই আছি। এই তো তোর পেছনেই দাঁড়িয়ে আছি, দেখ। তোকে এখানে আনার পেছনে আমার একটাই কারণ আছে। প্রশান্ত পেছনে ঘুরে যা দেখল তাতে ভয়ে ওর হৃৎপিণ্ড গলার কাছে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। আগের দিন রাতে প্রশান্তদের তাড়া খেয়ে ইলেকট্রিকের শর্ট খেয়ে যে মারা গেছে, মানে নিচু জমির সেই আবির, সে ভয়ঙ্কর রূপ নিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। তুই কি সত্যি আবির? তুই কিভাবে আবার ফিরে এলি? আমাকে ছেড়ে দে, সারা বড্ড ভুল করে ফেলেছি, ছেড়ে দে আমাকে। আবির প্রশান্তর কাছে এগিয়ে এসে বলল, অতটা সময় নেই রে, তোকে এত কথা বলার মতন অত সময় নেই, অনেকগুলো কাজ এখন সারতে হবে। জোরে একটা ধাক্কা, প্রশান্ত ছিটকে পড়ল কারেন্ট প্রভাবিত হওয়া সেই জলের উপরে। অদ্ভুতভাবে হঠাৎ করে গোটা গ্রামের কারেন্টটাও চলে এলো, আর তার সাথে প্রশান্তর একটা আকাশ ফাটা আত্মচিৎকারে গোটা গ্রামটা কেঁপে উঠল যেন। ওদিকে কিঙ্কর আর সঞ্জয় এসে দাঁড়িয়েছে ক্লাব ঘরের সামনে। ক্লাব ঘরের ভেতরে নোংরা জল দেখে তারা অবাক হয়ে যায়, ভেতরে ঢুকতে চায় না। ভেতর থেকে নোংরা পচা জলে স্নান করা অবস্থায় বাইরে বেরিয়ে আসে চন্দন আর রমেশ। দাদা, সব শেষ, সব শেষ। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে, আমাদের কাউকে ছাড়বে না। তোরা সত্যি কথা বলতো, তোরা ওদেরকে সরাসরি খুন করিসনি তো? কি হলো, চুপ করে আছিস কেন? বল, তোরা খুন করেছিস? আমরা সরাসরি ওকে খুন না করলেও ওর মৃত্যুর পেছনে তো আমরাই দায়ী বলতে গেলে। আমাদের তাড়া খেয়েই যখন পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিচু জমির সীমানায় দৌড়ে গিয়ে পাহাড় থেকে পড়ে যায় আর নিচের ওই ছোট্ট জলা জমিতে চলে যায়, যেই জায়গাতে এখন কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে। ওই জলের মধ্যেই পড়েছিল, ওর সাথে সাথেই ও মারা যায়। যদি কেউ জানতে পারে, তার জন্য চুপচাপ ওকে ওইখানে রেখেই আমরা ওখান থেকে পালিয়ে আসি। এটা তো ঠিক করিসনি তোরা। ওর আত্মা আমাদের ছাড়বে না, তাহলে আমাদের ছাড়বে না। হঠাৎ কোথা থেকে যেন প্রশান্ত ফিরে এলো। গায়ে নোংরা জলটা কিছুটা ধুয়ে গেছে, কিন্তু তার চোখ মুখ অনেকটা স্থির হয়ে গেছে, যেন সে একটা পাথর। কোথায় গেছিলি তুই? ভূতের পেছনে তাড়া করে কেউ? কপাল খুব ভালো, তুই মরে যাসনি। কে বলল আমি মরিনি? প্রশান্তর গলা থেকে এক ভয়ানক শব্দ ভেসে এলো, যেটা আগে কখনো ওরা কেউই শোনেনি। এই তুই কে শালা? আমাদের ভয় দেখাচ্ছিস? সবাইকে অবাক করে দিয়ে প্রশান্তর দেহ থেকে আবিরের একটা ভয়ানক অবয়ব বেরিয়ে এলো। প্রশান্তর শরীরটা নিথর অবস্থায় পড়ে রইল মাটিতে। আরে ওরা বাবা রে, এটা কে রে? ওরে বাবা রে বাবা, এটা কে? প্রশান্ত ওকে মেরে ফেলেছে, আমাদেরও ছাড়বে না। আরে বাবা,
আরে বাবা রে, পালা, মেরে ফেলবে। এসব দৃশ্য সহ্য করতে না পেরে রমেশ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। না 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 না, তোদের এত সহজে আমি মারবো না। আমি এত সহজে তোদের মারবো না। শুধু মাঝখান থেকে এ বেটা প্রশান্তকে মরতে হলো। বড্ড লাফাচ্ছিল ছেলেটা। একেবারে শান্ত করে দিয়েছি, একদম শান্ত করে দিয়েছি। সামনেই সঞ্জয় অবাক হয়ে আবিরের দিকে তাকিয়েছিল। তার গলাটা চেপে ধরলো আবির। ভয় নেই, কাউকেই মারবো না। খুব লাগছে। তোদের শাস্তি হচ্ছে এটাই যে তোরা চিরকাল প্রাণের ভয় নিয়েই বেঁচে থাকবি, কারণ আমি যখন তখন ফিরে আসব। ইচ্ছা না থাকলেও, ক্ষমতা না থাকলেও তোদের কাজ হচ্ছে নিচু জমির লোকেদের সেবা করা। ওদের যেন কোনো সমস্যা না হয় সেটা দেখিস। বিশেষ করে বন্যার সময় প্রতি বছর নিচু জমির বাচ্চা থেকে বুড়ো সবাই যেন এই উঁচু জমিতে নিরাপদে আশ্রয় পায়। ভালোভাবে কাজ কর, তাহলে লোক নিজে থেকেই তোকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। এই কথার যদি অন্যথা হয়, যদি বন্যার সময় নিচু জমির লোকেরা উঁচু জমিতে স্থান না পায়, তোর মৃত্যুর পরও তোর বংশের যদি কেউ এ কাজ করে, সঞ্জয় মনে রাখিস, আমি কাউকে ছাড়ব না। আমি সব সময় তোদের আশেপাশেই আছি। বন্যার জলের প্রত্যেকটা স্রোতে আমাকে দেখতে পাবি তোরা। এই বলে সঞ্জয়কে ছিটকে ফেলে দিয়ে আবিরের ভয়ঙ্কর প্রেতাত্মা হাওয়াতে যেন কোথায় মিলিয়ে গেল। দূর থেকে জলের তরঙ্গের সাথে একটা শব্দ ভেসে এলো। মনে রাখিস, তোরা মনে রাখিস। পরদিন সকালে নিচু জমির লোকেরা বড্ড অবাক হয়ে গেছে, কারণ একটা মজার ব্যাপার ঘটেছে। সঞ্জয় আর তার কিছু সাঙ্গ মিলে তাদের উঁচু জমিতে থাকার বন্দোবস্ত করে দেবে। এমনকি নিচু জমির লোকেদের খাওয়া দাওয়ার দায়িত্ব সঞ্জয় নিজে হাতেই নেবে, এই বলে তাদেরকে আশ্বস্ত করেছে। যতদিন পর্যন্ত বন্যার জল একদম না কমে যাচ্ছে, ততদিন